বিয়ের ১ মাস পর নীলা বলল, তোমার বোনটাকে বাড়ি থেকে বের করতে হবে, অন্যথায় আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে? তো বুঝোই, আমার নিজের পথ আমি দেখব। তোমার সাথে আমার কাটকুট হয়ে যাবে আর কি। আমি তখন অফিসে যেতে প্রস্তুতি নিচ্ছি, সাদা শার্টটা গায়ে জড়িয়ে দুটো বোতাম লাগিয়েছি মাত্র। এর মধ্যে এই কথাটা বলল নীলা। শুনে একটু চমকে উঠলাম। একটু নয়, অনেক বেশি চমকে উঠলাম। ভেবেও মিলাতে পারছিলাম না এটা আমার স্ত্রী নীলার মুখে বলা কথা। তাই এই কথাটা যে নীলার নয়, আমার শোনা কোনো ভ্রম, তা পরীক্ষা করতে শার্টের বাকি বোতামগুলোকেই না লাগিয়ে নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা, তুমি তো আমায় কিছু বলনি? নীলা নাক, মুখ এবং চোখ আগুন বন্ধ করে বলল, আমি জানতাম এসব কথা তোমার কান দিয়ে কোনো দিন ঢুকবে না। মানে, তুমি শুনেও না শোনার ভান করে থাকবে। কিন্তু আমি যে অত সহজ সরল কোনো মেয়ে নয়। আমি অত ঝামেলা সহ্য করতে পারবো না। তোমার বোনকে আজকেই সাফ সাফ জানিয়ে দিবে তার নিজের পথটা যেন সে নিজেই দেখে। এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না। আমার এসব ভালো লাগে না। আমার আলাদা কোনো বাড়ি নেব, অথবা সে আলাদা বাড়ি নেবে। এখন তো আমার কথাটা শুনছো না? তারপর নীলা হো হো করে হাসলো। ওর এই হাসিটা গতরাতের শেষ ভাগে আমার কাছে জান্নাতের কোনো সুগন্ধি ফুলের পাপড়িদের হাসি ছিল। কিন্তু আজ, এখন ওর হাসিটা মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ডাইনি বুঝি আমার পাশে সোফায় বসে থেকে হাসছে। ওর যে ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে রাতের পর সেসব আমি কাটিয়ে দিতে পারতাম, সেই চেহারার দিকে এখন তাকাতেই আমার কেন জানি ভীষণ ভয় করছে। মনে হচ্ছে ওর চোখ, নাক এবং মুখ থেকে বের হয়ে আসবে বিষাক্ত কিছু সাপের ফোঁটা। ওরা এক্ষুনি দংশন করে বিষে নীল করে দিবে। নীলা, এখন আমি কি প্রতিউত্তর দিব বুঝতে পারছি না, কারণ আমি বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমন করতে পারে। ওর সাথে আমার বিয়েটা ছিল প্রেমের পরিণতি। ওর বাবার মতো আমার মতো বেকারের কাছে কোনোদিন তার একমাত্র মেয়েকে তুলে দিতেন না, কিন্তু নীলা তার বাবাকে বলেছিল আমায় না পেলে সে সুইসাইড করবে, মরে যাবে। নীলার বাবা মেয়ের হুমকিতে নিজের কাছে নিজেই পরাজিত হয়েছিল। তিনি বাধ্য হয়ে মেয়েকে আমার হাতে তুলে দিতে। মাত্র ১ মাস আগেই নীলার সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমার শ্বশুর তার আদরের কন্যার স্বামীকে আর বেকার রাখেনি। নিজের অফিসে তিনি আমায় একটা মর্যাদা সম্পন্ন চাকরির ব্যবস্থা করে দেন। বিয়ের পর থেকে এই ১ মাস বাড়ির সবার সাথে নীলার ব্যবহার ছিল অতি অমায়িক। আমার বিধবা বড় বোন জয়নাবকে ডাকতো বুবু বলে। জয়নাব ৩ বছরের মেয়ে নোরা ছিল তার সর্বক্ষণের খেলার সঙ্গী। ওর সাথে পুতুল খেলতে নীল নীলা। নোরা ডাকতো ওকে মাম বলে। কেন জানি নীলাকে ও মামি বলে ডাকতো না। এত কিছুর পরে কেন হঠাৎ এমন করলো নীলা? আমি বুঝতে পারছি না। আমি ঠিক করলাম আজ অফিসে যাব না। তাই শার্টটা গা থেকে খুলে আলনা রেখে সোফায় ওর পাশে বসলাম আমি। বসে বললাম, আপু তোমায় কিছু বলেছে? নীলা মুখ কালো করে বলল, আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে পারবো না। সোজাসাপটা কথা বুঝছো না তুমি? বলছি তোমার আপুর সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না। আমার অসহ্য লাগে। কেন থাকতে পারবে না? নীলা আবার প্রচণ্ড রেগে গেল। তার হাতের যে টিভি রিমোটটা ছিল তাই ছুঁড়ে মারল সামনের কাচের জানালায়। সঙ্গে সঙ্গে জানালার কাছের খানিকটা অংশ ঝানাত করে ভেঙে পড়ল নিচে। জানালার কাচ ভাঙার শব্দ শুনে দৌড়ে আমাদের রুমে এলো আপু। তার পিছন পিছন এলো নোরা। আপু এসে অস্থির হয়ে বলল, কি হয়েছে নীলা? কাচ টাচ ভাঙলো মনে হয়। নীলা তার কথায় কোনো উত্তর দিল না। সে সোফায় বসে রাগে ফুঁসতে লাগলো। আপু তখন নীলার কাছে এসে ওর একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, তোরা কি ঝগড়া করছিস? নীলা সঙ্গে সঙ্গে আপুর কাছ থেকে এক ঝটকা হাতটা ছড়িয়ে নিল। আপু কিছুই বুঝতে পারছে না। সেই পোকার মতো তাকিয়ে রইল নীলার দিকে। এই সময় নোরা মাম মাম বলে দৌড়ে এসে নীলার কোলে বসতে চাইল। নীলা সঙ্গে সঙ্গে একটা চড় খাসিয়ে দিল নোরার গাড়ি। তারপর নিজের হাতে নীলা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বলল, ডিসগাস্টিং। দুপুরে ঘরে কোনো রান্নাবান্না হয়নি। আপুর কাছে জিজ্ঞাসা করে নীলার সাথে তার কোনো সমস্যা হয়েছে এমন কিছু জানতে পারিনি। আপু বড় অবাক, সেও ভাবতে পারছে না নীলা কেন এমন করছে। নোরা আমায় জাপটে ধরে কতক্ষণ কেঁদে কেঁদে বলছে, মা মামায় মেরেছে, মা মামায় মেরেছে। আমি ওর কপালে চুমু খেয়ে আদর করে বলছি, মামের কাছে এখন আর যেও না কেমন। ওর যে অসুখ, অসুখ কমলে মাম নিজে তোমায় ডেকে কাছে নিয়ে আদর করবে। রাতের বেলা আপু রান্না করে নীলাকে ডাকছে খাওয়ার জন্য। নীলা আপুর ডাকে কোনো সাড়া দেয়নি। এর পরদিন আমি অফিসে যাওয়ার পর নীলা আমায় কোনো কিছু না জানিয়ে ওর বাবার বাড়ি চলে গেছে। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে এসে দেখি নীলা বাসায় নেই। তারপর আপুকে জিজ্ঞাসা করলাম। আপু বলল, ও তো ওর ব্যাগটা
ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলে আমার সাথে কিছুই বলেনি, আমার সাথে কোনো কথাই বলেনি। আপু পেরে কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল। আমি নীলাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় আছো? নীলা বলল, জাহান্নামে। আমি বললাম, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না? নীলা ও পাশ থেকে হেসে ফেলল। হেসে বলল, না, আমি সুন্দর করে কথা বলতে পারি না। সুন্দর করে কথা বলতে পারে তোমার বোন। এখন থেকে রাত দিন ওর কথাই শোনো। আচ্ছা, তুমি এমন করছো কেন? ও তো অসহায়। বাবা মা মারা যাওয়ার পর আমি আর ও ছাড়া আমাদের আর কেউ নেই। নোরার বাবাটাও মারা গেছে। ওরা আমায় ছেড়ে কোথায় যাবে বলো? নীলা হেসে বলল, যেতে বলেছে কে? তোমরা একসাথে থাকো। আর তুমি? আমি আমার পথ দেখছি। তোমার বোন প্রয়োজন, বউ না। ছি, এমন করে বলছো কেন নীলা? সাথে সাথে ওপাশ থেকে ফোনের সুইচ অফ করে ফেললো নীলা। আমি অনেক চেষ্টা করলাম আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। আপু এতক্ষণ আমার রুমেই ছিল। সে আমাদের কথোপকথন সব শুনে বুঝতে পেরেছে। ফোন কেটে দিয়ে আমি যখন ক্লান্ত মানুষদের মতো চেয়ারটা হেলান দিয়ে বসলাম, তখন আপু হাউমাউ করে কেঁদে উঠল। আমি অস্থির হয়ে ওর দিকে তাকালাম। আপু কাঁদতে কাঁদতে বলল, নয়ন, আমার জন্য তোদের সংসার ভাঙুক আমি তা চাই না রে। আমার শরীর এখনও শক্তি সামর্থ্য আছে। কোথাও না কোথাও ঠিক আমি কাজ মিলিয়ে নিতে পারবো ভাই। কাজ করে টাকা হলে থাকার জায়গার অভাব হবে না। আপুর কান্নার সাথে সাথে আমারও কেমন কান্না এসে গেছে। আমার সব কিছু মনে পড়ে গেছে। ছোটবেলায় যখন মাঠে ফুটবল খেলতে গিয়ে কাজ বিধিয়ে আমার পা কেটে ফেলছিল, তখন আপু কি কান্না! কাঁদতে কাঁদতে ও প্রায় অজ্ঞান হয়ে গেছিল। আম্মা যখন মারা যাবেন, তখন তিনি বলে গিয়েছিলেন, আমি না থাকলে কি হলো, তোর তো বোন আছে। আমার জন্য দুঃখ করিস না বাবা। বোনরাই তো মায়ের ছায়া নিয়ে বড় হয়। মা মরে গেলে বোনদের কাছ থেকে ভাইয়েরা মায়ের ঘ্রাণ নেই, আদর নেই। আমার গলা ভেঙে কান্না আসছে, আমি কাঁদছি। কিছুতেই আপুকে ছেড়ে আমার থাকা সম্ভব নয়। প্রয়োজনে এমন অহংকারী নীলা কিংবা তার বাবার অফিসে চাকরি দুটোই ছেড়ে দিতে পারি আমি। আমার কোনো চাকরি না জুটুক, দিনমজুরের কাজ করে হলেও বোনের ছায়া মায়ায় থাকতে চাই আমি। 3 দিন পর নীলার বাবার অফিসে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছে, আর সাথে একটা চিঠি। সেই চিঠিতে লেখা, বাবা, একটা কথা বলি, বেয়াদবি নিবেন না। আমি বোঝাবার জন্য একটা উদাহরণ টানছি। ধরুন আমি হুট করে মারা গেলাম, নীলা আর আমার একটা সন্তান রেখে। আর আমার মা খুব অত্যাচারী। আমার মৃত্যুর পর নীলাকে ঘাট থেকে তাড়িয়ে দিল। তখন নীলা গিয়ে উঠবে কোথায়? আপনার ঘরে, তো তাই না? তখন কি আপনার ছেলে নীলাকে তাড়িয়ে দিবে? আপনার পুত্রবধূ যদি নীলাকে বাসা থেকে বের করে দিতে, তখন আপনার ছেলে কি তার বোনকে বের করে দিবে? নিজের স্ত্রীর কথায় নিজের অসহায় বোন ভাগ্নিকে বের করে দেওয়া কি আপনি সমর্থন করেন? বোনের চরিত্র মন্দ হলে ভিন্ন কথা, কিন্তু চরিত্র যদি ভালো হয়। বাবা, আপনার মেয়ে অহংকারী নীলা আমার সঙ্গে ঠিক এই কাজটি করেছে। সে চায় আমি আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না বাবা। নীলা যদি আমার বোনকে সহ্য করতে না পারে, তবে নীলা দূরেই থাকুক, আপনার কাছেই থাকুক। আর আপনার অফিসের চাকরিটা আমি করব না বাবা। কারো দয়ায় চাকরি করার চেয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। সেদিন সন্ধ্যার পর নোরার সাথে বসে গল্প করছি আমি, তখনই কলিং বেল কেউ চাপলো। পরপর 3বার। নোরাকে বিছানায় বসিয়ে রেখে আমি দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতে অবাক। নীলার বাবা এসেছে, সাথে নীলা। আমি বাবাকে সালাম দিয়েই বললাম ঘরে আসতে, কিন্তু তিনি ঘরে আসবেন না। তিনি বললেন আপুকে ডাকতে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তখন, না জানি তিনি আমার বোনকে অপমান করলেন আবার। তাই ভয়ে ভয়ে আমি আপুকে ডাকলাম। আপু এসে মাথায় কাপড় দিয়ে সালাম দিলেন ওনাকে। তারপর ঘরে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি ঘরে গেলেন না। তিনি রাগত স্বরে নীলাকে বললেন, জয়নবের পায়ে পড়ে ক্ষমা চাইবে তুমি। ও যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পা ধরেই বসে থাকবে। বাবার কথার সাথে সাথে নীলা আপুর পায়ে পড়ে গেছে। আপু লজ্জায় তার পা সরিয়ে নিয়ে নীলাকে টেনে বুকে নিয়ে বলল, তুমি না আমার বোন? বোনরা তো বোনদের পায়ে থাকে না, থাকে বুকে। নীলা কাঁদছে আপুর বুকে থেকে, আর কাঁদতে কাঁদতে বলছে, সরি বুবু, বুবু আমার ভুল হয়ে গেছে। আমি পর মানুষের কথা শুনে মনে করেছিলাম একা থাকাতেই সুখ। আমি ভীষণ ভুল করেছিলাম, আমায় মাফ করে দিন প্লিজ। বাবা তখন মোলায়েম কণ্ঠে বলল, নীলা, তুমি তোমার বান্ধবীর কুপরামর্শে এবং তোমার বাবার অর্থবিত্তের অহংকারে তোমার স্বামী কিংবা তার বোনকে এতটা অপমান করেছো, তাদের ছেড়ে এ পর্যন্ত চলে গেছো। এই অর্থবিত্ত কিন্তু তোমার বাবার একদিন ছিল না। সে ছিল অসহায় মানুষ, কুলির কাজ করেছে। তোমার এই বাবা এত কষ্টের পরে আল্লাহ তাকে বড় করেছেন। সুতরাং অহংকারে বসে যদি তোমার ঘৃণা হয় কারো প্রতি, এবং কাউকে যদি ছোটলোক হিসাবে সাব্যস্ত করে তোমার থেকে ছেড়ে দূরে যেতে হয়, তবে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করতে হবে তোমার। কারণ ওদের চেয়ে আমি ছোট লোক। আমি কুলি মজুরের কাজ করেছি, নয়ন এসব করেনি। নয়ন পড়াশোনা যারা শিক্ষিত ছেলে। কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল জমে এলো।
তিনি এবার আমায় কাছে টেনে নিলেন। তারপর আমার পিঠে হাত চাপড়ে বললেন, তুমি অতি উত্তম পুরুষ, বোনের প্রতি এই মায়াটা থাকা জরুরি। আমিও আমার বোনের জন্য ঠিক এমনটাই করতাম। কিন্তু নয়ন, তোমার একটা ভুল আছে। তুমি রিজাইন লেটার পাঠিয়েছো কেন বাবা? তোমার চাকরিটা তুমি আবার করবে, নিয়মিত অফিসে যাবে, কারণ চাকরিটা তোমায় দয়া করে আমি দেইনি। চাকরি পেয়েছো তোমার যোগ্যতায়। যোগ্যতা ছাড়া আমার ছেলেকেও আমার অফিসে বসাবো না আমি। বাবা ওখান থেকে চলে গিয়েছেন। তার অনেক তাড়া। নীলা ঘরে প্রবেশ করছে কারণ তাকে মাফ করে দেওয়া হয়েছে। মানুষ তার ভুল বুঝলে তাকে মাফ করে দিতে হয়। নীলা ঘরে প্রবেশ করেই নোরাকে ডাকলো। নোরা ডাক শুনে দৌড়ে মাম্মাম বলে এসে কোলে বসলো। কোলে বসে আমার দিকে তাকিয়ে বলল, মামা, মামের কি অসুখ কমে গেছে? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ মামুনি, তোমার মামের অসুখ এখন কমে গেছে। ছোট্ট গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।